F7 ফাইটার জেট ক্র্যাশ করে যাওয়া এবং ঢাকায় নতুন ছাত্র আন্দোলন, এই সবটাই কি একটা বড় প্ল্যানের পার্ট? আমরা এ নিয়ে এবার আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদেরকে শোনাই কি বলা হয়েছে বাংলাদেশের তরফ থেকে, বিমান বাহিনীর তরফ থেকে। শুনুন। যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে, আজকে গতকালকে আমাদের দেশে একটা হয়েছে, সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কিন্তু একটা কথা বলতেই হয়, যখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানেন কেন, ভালো মন্দ কি আছে এটার ভিতরে। দাদা, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, এয়ার চিফ মার্শালের বক্তব্যটা শুনছিলাম, খুব সংক্ষিপ্ত বক্তব্য। তিনি বলছেন যখন একটা ঘটনা ঘটে তখন আল্লাহই জানে কেন দুর্ঘটনাটা হয়। কোথাও কি একটা ষড়যন্ত্রের আভাস এইখান থেকে কি আপনি পাচ্ছেন? দেখেন, আমি এয়ার চিফ মার্শালকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। আমি সত্যি কথা বলতে আমি ওনার বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবো না। হয়তোবা ভদ্রলোক অসহায় হয়ে আছেন, তারও হয়তোবা এই ষড়যন্ত্রের যারা কুশীলব বা যারা মাস্টার মাইন্ড, তাদের সাথে হয়তোবা তার পেরে ওঠাটাও একটু কঠিন হয়ে গেছে। তাই কি তিনি আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিলেন? তাই কি তিনি আল্লাহর উপর ছেড়ে দিলেন? আপনি আল্লাহর উপর ছেড়ে দিলেন। আপনি একজন এয়ার চিফ মার্শাল, যিনি এত বড় একটা পদে, বায়ুসেনার প্রধান, তিনি, তার এই ধরনের বক্তব্য কিন্তু তার হতাশাকে স্পষ্ট করে। আপনি এটা জানেন যে এই যে আপনার এই আলাপগুলো হচ্ছে, যখন আপনার এর মধ্যে যখন আপনার এই ঘটনা ঘটছে, তখন কিন্তু আপনার এনসিপি অর্থাৎ যে সরকারি যে পার্টিটা আছে, সেই সরকারি পার্টিটা কিন্তু তখন পদযাত্রা করছে। সরকারের পক্ষ থেকে 12 কোটি টাকা এদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, কিছু নেই। সরকার তাদের ঘটনার জন্য 12 কোটি টাকা রেজিস্ট্রেশন দিয়েছে। অথচ এই ঘটনার পরে ইউনূস ভিক্ষার থলি নিয়ে ফেসবুকে মেসেজ দিয়েছে, আপনারা যার যার সামর্থ্য আছে তা নিয়ে আমাদের অমুক অ্যাকাউন্টে টাকা পাঠান। ইন্দিরাজি, আপনি কোনোদিন কল্পনা করতে পারেন যে ভারত সরকার এই ধরনের একটা ঘটনার পরে, এই ধরনের একটা ঘটনার পরে এইভাবে তারা সাহায্য চাইবেন, এইভাবে পাবলিকের কাছে হাত পাতবে? বাংলাদেশের কি এমন অবস্থা হয়েছে যে বাংলাদেশ আজকে ভিক্ষার থলি নিয়ে এই লোকটাকে নামতে হবে? আপনি শুনলে অবাক হবেন, প্রায় 65,000 কোটি টাকার মতো, মানে কাছাকাছি টাকা এই লোকটি আপনার, আমার কাছে যে তথ্য আছে যে সে কর ফাঁকি দিয়েছে, আয়কর ফাঁকি দিয়েছে। একটা লোক এত বড় একটা চোর, দিনের পর দিন আয়কর ফাঁকি দিয়ে গিয়েছে, তার প্রায় 100টার মতো রেফারেন্স মামলা ঝুলে আছে। সে যদি একটা কোম্পানির আয়কর দেয় তাহলেও হয়ে যায়। তাহলে আপনাকে যে এই পুরো ঘটনাটাকে আপনি যদি অ্যাজ এ হোল বিশ্লেষণ করেন, যে সেখানে অ্যাম্বুলেন্সের দ্রুত উপস্থিতি, তারপরে হচ্ছে যে দ্রুত সেনাবাহিনীর গ্লোরিফাই করবার চেষ্টা, শুধুমাত্র সেনাবাহিনীর সাথে আর কোনো পার্টি কিন্তু চেষ্টা করেনি জামাতে ইসলামী ছাড়া। এবং আপনি শুনলে অবাক হবেন যে জামাতে ইসলামীদের একটা গোপন গ্রুপের রেকর্ড ফাঁস হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে যে এই ঘটনা নিয়ে কেউ যদি প্রতিবাদ করে তাহলে তাকে ছাত্রলীগ বলে পেটানো শুরু করার জন্য, মানে তাকে ছাত্রলীগ ত্যাগ দিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এগুলো আওয়ামী লীগের লোকেরা করছে, আওয়ামী লীগের লোকেরা বলছে এটা বললে জিনিসটাকে জাস্টিফাই করা যাবে। একদম। আমি এই জায়গাটাতে আপনাকে একটা প্রশ্ন করব। এই ঘটনাটা ঘটার পর মোহাম্মদ ইউনূস, তার একটা বক্তব্য তো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি তো ইকুয়াল টু প্রধানমন্ত্রী, বাংলাদেশের গদিতে তিনি যেভাবে বসে রয়েছেন, প্রধান উপদেষ্টা মানে ইকুয়াল টু প্রধানমন্ত্রীর ভূমিকাতেই তিনি এখন রয়েছেন। তিনি যেখানে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলছেন যেটা একটা ট্রেনিং যুদ্ধ, একটা ট্রেনিং বিমান ছিল, এটা যুদ্ধজাহাজ ছিল না, তাহলে সেক্ষেত্রে যখন বিমান বাহিনীর তরফ থেকে একটা পোস্ট করা হলো, আমি বলবো প্রোডাকশন টিমকে যদি সম্ভব হয় তাহলে পোস্টটা একটু দেখানোর জন্য, তারা আবার বলছে যুদ্ধ বিমান। আসলে তাহলে এই যে তৌকির ইসলাম সাগর, যিনি পাইলট ছিলেন, লেফটেন্যান্ট পাইলট, তিনি তাহলে কোন ফ্লাইটে উড়েছিলেন এবং দুজনের মধ্যে এই পার্থক্যটা কেন? দেখেন একটা কথা আমি বলি, একটা সভ্য রাষ্ট্রে একটা বিমান দুর্ঘটনা হওয়ার পরে বিমানের ফ্লাইট নাম্বার থেকে শুরু করে সেটা কোন ক্যাটাগরির বিমান ছিল, কোন ক্যাটাগরির যুদ্ধ বিমান ছিল, এগুলো প্রত্যেকটা জিনিস উইদিন 10 to হাফ অ্যান আওয়ারের ভেতরেই আমাদের পাওয়ার কথা। বিশেষ করে আপনার বাংলাদেশের 3 সশস্ত্র বাহিনীর যে জনসংযোগ বিভাগ আছে, অর্থাৎ আইএসপিআর এর তরফ থেকে সেটা আসার কথা। এখন আইএসপিআর এ যারা আছে তাদেরও
সীমাবদ্ধতা আমি বুঝতে পারি। অ্যাটলিস্ট তাদেরকে তো আসলে চাপের মধ্যে রাখা হয়, নানান ভাবে তাদের উপর প্রেশার আছে, তারা অনেকটা হয়তোবা এই ধরনের বিবৃতিগুলো দিতে বাধ্যও হয়। এখন আমি ওনাদের কথা কি বলবো, এখানে মূল ব্যাপারটা আমাদের বোঝার ব্যাপার রয়েছে যে দেখেন, এই ঘটনা ঘটার পরে এটা কোন ধরনের বিমান সেটা পর্যন্ত বলতে পারছে না। দুই রকমের কথা হচ্ছে, কতজন মানুষ মারা গেছে সেটা বলার ক্ষমতা নাই, কতজন মানুষ আহত হয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশের অন্যতম বার্ন মানে এই ধরনের পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা করতে পারেন ডক্টর সামন্ত লাল সেন। সেই সামন্ত লাল সেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন এমপি হওয়ার কারণে বা মন্ত্রী হওয়ার কারণে আজকে তাকে তার নামে মামলায় জর্জরিত করে রেখেছে, এবং সেই কারণে তিনি চিকিৎসাও দিতে পারছেন। অথচ বাংলাদেশে এই ধরনের বার্নের একজন ম্যাজিশিয়ান বলা হয়ে থাকে ডক্টর সামন্ত লাল সেন। তো এই ধরনের ঘটনা যখন আপনার ঘটনা হচ্ছে, চিকিৎসার টাকা চাওয়া হচ্ছে, আপনার হসপিটালে নেওয়া হচ্ছে না, মানুষ উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে পেটানো হচ্ছে, অভিভাবকদেরকে ধমক দেওয়া হচ্ছে, ঘরে ঘরে গিয়ে ব্লক রেড করে গ্রেফতার করা হচ্ছে, স্বাভাবিকভাবে এটা বলার অপেক্ষাই রাখে না যে একটা পরিকল্পিত গ্লোরিফিকেশন চেষ্টা আসলে হঠাৎ করে যেটা ম্যাল ফাংশন করলে যা হয়, ওই ম্যাল ফাংশন করেছে। পরিকল্পনা ছিল গ্লোরিফাই করবার জন্য একটা যুদ্ধ বিমান জলাঞ্জলি দেবে, একটা যুদ্ধ বিমান ওই যে বলে না কোরবানি দিয়ে দেবে, সেটা করতে গিয়ে 200-300 কিন্তু মানুষের যার জান ট্রেনিং প্রাণ হচ্ছে নিয়ে ফেলেছে। যার ট্রেনিং হচ্ছে দাদা, তার কাছে কেন একটা যুদ্ধ বিমান দিয়ে দেবে? তাহলে কি টার্গেটটা আরো বেশি কিছু ছিল? টার্গেটটা আরো বেশি কিছু ছিল বলতে এখানে অর্থনৈতিক ব্যাপারগুলো জড়িত। বেশ কিছু মাস ধরে আলোচনা কিন্তু হচ্ছে, অর্থাৎ গত 5ই আগস্টের পরে যে আপনার যুদ্ধ বিমান ক্রয় করা হবে। এখন এটা আমাদের দেখার বিষয় যে এই প্লেনটা ভালো না, এই প্লেনটা ক্র্যাশ করে, এই ধরনের জিনিসপত্র দেখিয়ে যুদ্ধ বিমান কিনবার যেই বিপক্ষে একটা মতামত ছিল যে এরকম একটা দেশে, বাংলাদেশের মতো একটা দেশে F-16 বা F-17 বিমান কেন কিনতে হবে, রাফায়েল কেন কিনতে হবে, এই ধরনের আলোচনা যখন হচ্ছে। এই যে আমি সেই টুইটটা দেখাচ্ছি দাদা, দেখুন, একটা হচ্ছে চিফ অ্যাডভাইজার মানে মোহাম্মদ ইউনুসের করা সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আরেকটা হচ্ছে আইএসপিআর এর। দেখুন, এই যে একদিকে মোহাম্মদ ইউনুস যখন বলছেন যে এটা একটা প্রশিক্ষণ বিমান, আবার অন্যদিকে আইএসপিআর বলছে যে এটা হচ্ছে যুদ্ধ বিমান, মানে বিস্তর একটা পার্থক্য ধরা পড়ছে। এবং দাদা আরেকটা ঘটনা এখানে ভীষণভাবে প্রাসঙ্গিক, যে যখন এই বিষয়টা ঘটলো তখন ওয়াকারুজ্জামান তিনি একমাত্র দেশে, কিন্তু বাকি নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা তারা তো দেশেই নেই, তারা তুরস্কে রয়েছেন। তাহলে কি এটাকে সাজানো হয়েছিল এইরকম একটা সময় যখন দুই বাহিনীর প্রধান থাকবে না দেশে? মানে এটা কি একটা পরিকল্পনার অংশ? বাইরে ছিল এটা আমার জানা নেই, তবে তুরস্কের প্রসঙ্গটা যখন উঠেছে আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশে যেই টোকাই এবং জঙ্গি হামলাটা হয়েছে, টোকাইদের এবং জঙ্গিদের হামলা গত 5ই আগস্ট, এবং যার ফলশ্রুতিতে একটা অবৈধ টোকাই সরকার দেশটাকে দখল করেছে,